প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা কোনোটিই নয়, সন্ধ্যাতারা। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে, পাহাড় থেকে, মন্দির থেকে। আমাদের মাথায় রয়েছে আকাশ, মহাকাশ, নক্ষত্রমণ্ডলী, বোমারু, বোমারু। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র, সমুদ্রের বাহু, প্রাচীর ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অরণ্যভূমি। রুদ্র সমুদ্রের বাহু। পালকের কলমের ইংরেজি নাম ছিল হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান, উত্তরে কুইল। লাঠি তোমার দিন ফুরায়েছে, এ কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, উত্তরে বঙ্কিমচন্দ্র। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষণ পদের সম্পর্ক, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র, উত্তরে এ। সে অঙ্কে কাঁচা। নিম্নরেখ পদটি অপাদানকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, উত্তরে অধিকরণকারক। ক্ষয় দেখা রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 11টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আরেকটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অশোক একজন কবিতায় কবি তার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। নেমে এলাম তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অশোক একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। ছড়া রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদের সন্তানের সব ছড়ানো রয়েছে। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কীভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমা তাণ্ডবের দুন্দুভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। কঙ্কাবতী ও ডুমুরধরের স্রষ্টাকে? কঙ্কাবতী ও ডুমুরধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীবান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম খুঁজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুস্বরক কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এটা প্রেন্টিং মিশ্রণ, নিরপেক্ষ কর্তা বলে লিখবে। উদাহরণ বা যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁধে প্রাণ। গয়দাকে রয়েছে প্রসঙ্গ ও নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নের মান 3। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছে বা মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশাইয়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না।
তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা রয়েছে বা ছাপা হয়েছে শ্রী তপন কুমার রায় দিয়ে। নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হোতালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে, দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দায় যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একাকিত্বে শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপাকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতেই বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। ঘরে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের মান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটি এক স্বপ্নসন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাই এর আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যপ্রান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছেন। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদা বোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে, যদি সে কখনো লেখা ছাপা দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারের লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতি বর্ণনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীকান্ত তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহল উদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকরা নিজেরাই কালি তৈরি করলেও এ কাজে মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন: তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুধে করি মেলা, লৌহপাত্রে লৌহঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। কিন্তু এই এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসেবে বাড়িতে কাঠের উনুনের রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউপালা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাড়িতে রাখা জলে গুলে নিতেন। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ার ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। উমদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যুদ্ধ মানুষের স্বার্থসংঘাতের অনিবার্য পরিণাম। অসুখ একজন কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকে নির্দেশ করে। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আধুনিক যুদ্ধ মানেই মরণাস্ত্রের বিপুল সম্ভার, গোলাবারুদের আয়োজন আর বিস্ফোরণ। আগুন শব্দটি এই অর্থেই ব্যবহৃত। আর তার অগ্রাসনে পুড়ে গেল সব কিছু। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারলেন না, অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে বন্দী হয়ে আছেন। যুদ্ধের আগুনে পুড়ে গেল
সাধের বাড়িঘর, বারান্দায় টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল অস্তিত্বের শেষ চিহ্ন হিসাবে কিছু কাঠকয়লা আর দোমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রইল পাথরের মূর্তি, বিভৎস মাথা, জমাট রক্তের কালো দাগ সাক্ষী হয়ে থেকে গেল হত্যালীলা এবং ধ্বংসস্তূপের। দাঁড়াও, ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে কবির এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবিতার পাঠকের কল্পনাবিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলা সামাজিক সত্যকে ধরতে চায়, বাস্তব প্রকৃতির ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকেই। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব্য অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার লুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয় তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অপহৃত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চাকারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। আমরা ভিখারি 12 মাস, আমরা কারা বলতে কবি কাদের বুঝেছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? কবি শঙ্খঘোষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা বলতে বিপন্ন মানুষদেরকেই বুঝিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত পরিবেশে সাধারণ মানুষের অস্তিত্বের সংকটে দিশাহারা বিপন্ন সময়ের বুকে কান পেতে কবি শুনেছেন ঘুণ পোকার গান। এক অস্তিত্ব সময়ে দাঁড়িয়ে তিনি দেখেছেন মানুষের সমাজ থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে প্রেম, প্রীতি, পরিবেশ। প্রাণের আর্তনাদ পরিণত হয়েছে ব্যর্থ পরিহাসে। কিছু স্বার্থপর সাম্রাজ্যবাদীদের আস্ফালনে সভ্যতার চেনা ছক ভেঙে টুকরো টুকরো চারিদিকে বিষাক্ত নাগ্নীদের নিঃশ্বাস। লোভ, হিংসা আগুনে পুড়ছে শুভবুদ্ধি। শান্তির বাণী পরিণত হয়েছে ব্যর্থ পরিহাসে। যুদ্ধ, দাঙ্গা, কর্তৃত্ব করার লোভ মানুষকে অনেক পেছনে ফেলে দিয়েছে। আবহাওয়ার সাধারণ মানুষ জীবনস্মৃত সংকটের বিহ্বলতায় তারা পথ হারিয়ে ফেলেছে। শোষণের জাতাকলে পিষ্ট হতে হতে তারা পরিণত হয়েছে সর্বহারা। অধিকারী নেই মানুষগুলো বেঁচে আছে অপরের করুণা ভিক্ষা করে। ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো রাস্তা তাদের কাছে খোলা নেই। এই বিপন্নতার কথাই কবি উদ্ধৃতির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর দিন গঙ্গার ঘাটে দৃশ্য বর্ণনা করো। বারুণী হলো হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব, যেদিন গঙ্গায় পুজো দিয়ে কাঁচা আম বিসর্জন দেওয়া হয়। এমনই একদিন গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে কোনি উপন্যাস শুরু হয়। উপন্যাসের শুরুতেই আমরা দেখি গঙ্গার ঘাটের ভিড়ে থই থই। বয়স্করা গঙ্গায় ডুব দিয়ে কাঁচা আম বিসর্জন দিচ্ছেন। ছোট ছেলেরা আম দেখলে হুড়োহুড়ি করে জলে নেমে তা সংগ্রহ করছে এবং প্রথমে আম প্যান্টের পকেটেও পরে পকেটে ভরে গেলে ঘাটে কোথাও রেখে আসছে। সেই আম পরে কম দামে বাজারে বিক্রি করবে। স্নান করে মানুষজন কাদা মারিয়ে ঘাটে উঠে আসতে বিরক্তিবোধ করছেন। তারপর অনেকে ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যায়। তারা পয়সা দিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। রাস্তার পাশে বসে থাকা ভিখারির দল। অনেকে দুধারে ছোট ছোট দেবদেবীর দুয়ারে ও শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গার জল দেয়। এরপর আশেপাশের কাঠে, প্লাস্টিকের, লোহার খেলনা ও সাংসারিক সামগ্রীর দোকানগুলি দেখতে দেখতে তারা বাড়ির দিকে এগোন। রাস্তায় বাজার থেকে ওল, থোর অথবা কমলালেবু কিনতে পারেন। রোদে গরম হয়ে ওঠা রাস্তায় খালি পা ফেলে তাড়াতাড়ি তারা বাড়ির দিকে পা বাড়ান। 2 থেকে রয়েছে আপনি নিজেই শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কী বুঝিয়েছেন? বক্তা ক্ষিতীশ উদ্দিষ্ট ব্যক্তি বিষ্ণুচরণ ধরকে এমন কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে পঞ্চশত হওয়া সত্ত্বেও তিনি ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন। তিনি এখনও দৌড়তে
পারেন, সিঁড়ি দিয়ে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় করে রাখতে পারেন। উল্টোদিকে বিষ্ণুচরণ অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে, কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে। শরীর তার মনের কথা শোনে না। শরীরকে চাকর বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া। ক্ষিতীশের মতানুসারে লোহা চিবিয়ে খেলেও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সেই তাই করবে। মন যদি পাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয় যেটা অমনি দেবে পৌঁছে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে হাত দুটো সে হুকুম তালিম করবে। শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতিশ শরীরের ওপর মনে এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন। 6 দাগের চলিত গদ্যে বঙ্গানুবাদ করা প্রশ্নের মান 4। দেখে নাও অনুবাদ। একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার জন্য নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।